হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আর একটা ভূতের গল্প এনেছি। এই শীতের সন্ধ্যায় ভূতের গল্প খুব ভালোই লাগে, তাই না? আচ্ছা, এবার শুরু করি। গল্পের নাম হচ্ছে কামিনী, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। স্টেশনে ট্রেন থামতে হ্যাটকোট পরা সুরনাথ বাবু নেমে পড়লেন। স্টেশন ছোট, তার সংলগ্ন জনপদটাও বড় নয়। ট্রেন 2 মিনিট থেমেই চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটা নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথ বাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন। ইতিপূর্বে তিনি কখনো এদিকে আসেননি। ছোট সুটকেসটা হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বার হলেন। সুটকেসের মধ্যে এক সেট প্যান্টালুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি আছে। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি এবং 2 জন পিয়ন আছে। পোস্ট অফিসের পিছন দিকে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে আসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরবেলা আহারের ব্যবস্থা করলেন। মধ্যাহ্নভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন তিনি যে 3টে পোস্ট অফিস পরিদর্শন করতে এসেছেন তার মধ্যে সব থেকে যেটি কাছে আছে সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা। সুরনাথ তার পিয়নের সাইকেলটা ধার নিয়েছেন। যাই হোক, আজ সন্ধ্যের মধ্যেই সেখানে পৌঁছতে হবে। সকালে পোস্ট অফিসটা তদারকি করে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসবেন। তারপর আবার পরের দিন অন্য পোস্ট অফিসে যাত্রা করবেন। এই ভেবে সাইকেলের পেছনে ছোট্ট সুটকেসটা বেঁধে সুরনাথ তাতে উঠতে যাবেন। তখন পোস্টমাস্টার বললেন, এখান থেকে 6 মাইল দূরে রাস্তা দুফাক হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে যাবে হবে পথে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন, বাঁহাতি রাস্তা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা ভালো না। যাই হোক, সাইকেলে চড়ে সুরনাথ বেরিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জন মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, শিলাভূমি আছে, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিপি মাথা তুলেছে। বিচিত্র ভূমি। তার মধ্যে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসে স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে আর কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যম গড়ন, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নী। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিবাহ করার ইচ্ছা হয়েছিল, কিন্তু বিপত্নীকের জন্য যে একটা লাভ আছে, স্বাধীনতার লাভ, সেটা বিসর্জন দিতেও মন চাইছে না। তিনি যখন 6 মাইল দূরের পথের সামনে এসে পৌঁছলেন তখন সূর্য খানিকটা ঝুলে গেছে। সম্মুখে 2টো পথ পৃথক হয়ে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। মাঝখানে উঁচু জমি, তাহার ওপর তাল খেজুরের গাছ মাথা তুলে দাঁড়িয়েছে। সুরনাথ ভাবলেন, আশেপাশে নিকটে জানমানব নেই। সন্ধে হতে চলল। আকাশ নির্মল, কিন্তু সূর্যের মুখে এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়ে আছে। আমি কি পূর্ব যদি ডান দিকের পথে যাই তাহলে কি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো সন্ধ্যের মধ্যে? তাহলে আমি বাঁহাতি রাস্তাটা নিই, কারণ এটা দৈর্ঘ্যে ছোট। এইভাবে সুরনাথ সাইকেলে বাঁহাতি রাস্তা ধরলেন। পথটি অসমতল, প্রস্তরাকীর্ণ। সাবধানে চললে আচার খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ আঁটিয়াই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট করে সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটা দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। 2-একটা আবছা মূর্তিও যেন ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হবার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। দেখলেন একটি ছোট মাটির কুটির যেন মন্ত্রবলে রাস্তার পাশে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির নেই। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যে কোনো সাইকেল হইতে নামলেন। সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ার খুঁটিতে একটা যুবতীকে ঠেস দিয়ে বসিয়া থাকতে দেখলেন।
সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মধ্যে আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা, পিতলের মতো পিতাবো, যৌবনের প্রাচুর্য, মুখের ডোল দৃঢ়, তাতে প্রগল্ভতার সমাবেশ, মাথায় অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়, পরিধানে কেবল একটা কস্তাপার শাড়ি, অলংকার নাই। সদবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। যাই হোক, মেয়েটি জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? মেয়েটির দাঁতগুলো সাদা, গলার স্বর গম্ভীর, কিন্তু বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যেটা ধকধক করে উঠল। তিনি লঘুচেতা লোক নন, সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলে বসে মুক্তকণ্ঠে হেসে উঠল। হেসে হেসে বলল, রতনপুর? সে যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাচ্ছিলেন, সন্ধ্যার ছায়া তা মিলিয়া গেছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? মেয়েটি বলল, এখানেই থাকো না। সুরনাথ যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথ একটু স্খলিত স্বরে বললেন, বাড়ির পুরুষরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথের কণ্ঠের মধ্যে একটু সংকোচন অনুভব হলো। তিনি বললেন, ঠিক আছে, যদি অসুবিধা না হয় এখানেই থাকবো। যুবতী তখন হাসিতে হাসিতে বলল, হাসতে হাসতে, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল, একটা মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল, এক ঘটি জল গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এক্ষুনি তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসল। ঘরে প্রদীপ জ্বলে উঠল। সুরনাথ বাইরে দেখল নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করে রয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলো। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক, সে যে কি ভাবছে বোঝার উপায় নেই। হঠাৎ করে মেয়েটি এসে বলল, এই নাও, চা এনেছি। তো চা দিতে গিয়ে আঙুলে আঙুল ছোঁয়াছুঁই হয়ে গেল। মেয়েটি বলল, আমি রান্না চড়াইতে গেলাম। সুরনাথ ক্ষীণস্বরে আপত্তি তুলল, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মেয়েটি বলছে, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমারও তো লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিল। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ দেখল কুটিরের মধ্যে 2টো ঘর, একটা রান্নাঘর, একটা বোধহয় শয়নকক্ষ। তিনি ভাবলেন, দাওয়ায় মাদুরের ওপরই তার শয়নের ব্যবস্থা হবে। সেই ভালো, কোনো মতে রাত কাটিয়ে তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে, এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটা বেশ গরম। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটা কাছে রাখা, ভাত, ডাল, একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী এদিক ওদিক ঘুরতে লাগলো। তো যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুঁহা করছেন। যা বিপদের সময় যে ডেকে আশ্রয় দিয়েছে, খেতে দিচ্ছে, তার সঙ্গে একটু কথা না বললেই নয়। তাই জন্য সুরনাথ জিজ্ঞেস করলো, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। আহারের পর সুরনাথ হাত ধুয়ে মুখ ধুয়ে কামিনীর কাছে গেল। কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধরাস করে উঠল। তিনি তোতলা হয়ে বললেন, আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেবো। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও, বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্নও করলেন না। তিনি গিয়ে শয়নকক্ষে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বেছানো শয্যা। সুরনাথ সুটকেস এনে বস্তাদি পরিবর্তন করলো, তারপর প্রদীপ জেলে রেখে শয়ন করলো।
চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনতে লাগল। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে এসে বসেছে। তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য না, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে। পোস্টমাস্টার বাবু পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3 পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল তিনি সেখানে যায়নি। পুলিশ রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটাও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা মাটিতে লুটাইছে। তার পশ্চাতে সুরনাথের সুটকেস পড়ে রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সমস্তই আছে। কিছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাতচিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থিসর চর্মসার হইয়া গিয়াছে, যেন রক্তচোষা বাদুর দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান করে দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিল। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে, মায়া বিস্তার করে চলেছে, করে বেচারিকে টেনে নিয়েছে। আমি ইন্সপেক্টর বাবুকে কত সাবধান করেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি তা শুনলেন না। তাহলে আমার গল্প শেষ হলো। তাহলে কেউ যখন কোনো কিছু বারণ করে সে সময় কথাটা একটু ভেবে দেখতে হয়, তাই নাকি? ওকে, তাহলে তোমরা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার গল্পটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। তাহলে আমি এখন আসি। টাটা।